এবং যেটা আমি নিজে বিশ্বাস করি বা আমি মনে করি সেইটা বলেছি। তো এতে বিতর্ক হওয়ার কোনো কারণ নাই। আমি যেটা বলেছি যে আমাকে একটা প্রশ্ন করা হয়েছিল যে আওয়ামী লীগের আহ, এই যে যে আমাদের ভরাডুবি হলো, সেই জন্য আওয়ামী লীগের কোনো দোষ ছিল কিনা। অবশ্যই ছিল। আমাদের কিছু কিছু নেতৃবৃন্দ চাঁদাবাজিতে মুখ্য হয়ে ওঠেন। বিভিন্ন পদ পদবি বিভিন্ন লোকরে ওনারা দান করেন এবং সেইগুলো অনেক ক্ষেত্রেই চাঁদা দেওয়ার প্রেক্ষিতে দেন। কোনোদিন আওয়ামী লীগের অনুষ্ঠান কোনো কিছুতে আন্দোলনে নাই, কিন্তু তারা পদ পদবি পেয়ে যায়। আর আমি বলেছি যে আমাদের দল জনবিচ্ছিন্ন হয়ে গেছিলাম। আমরা সাধারণ যারা, আমাদের শক্তি হচ্ছে বাংলাদেশের সাধারণ নাগরিক, তাদের থেকে আমরা যথেষ্ট বিচ্ছিন্ন হয়ে যাই ইন দি নেম অফ সিকিউরিটি। এই এসএসএফ টেসএসএফ ওরা আমাদের সবাইকে দূরে রাখতো, ধারে কাছে যেতে দিত। এগুলো সত্য। আপনার নেত্রী যদি কোথাও কোনো অনুষ্ঠানে যান, রাজনীতিবিদদের ধারে কাছে আর যাওয়ার কোনো উপায় নাই। আর ওনার সাথে সে বঙ্গভবনে গণভবনে গিয়ে দেখা, ওখানে তো অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না। অ্যাপয়েন্টমেন্ট না পাইলে আপনি ঢুকবেন কেমনি, যে আপনি বলবেন কিছু? সুতরাং ইট ইজ অলওয়েজ এ নাইটমেয়ার। এই যে জনবিচ্ছিন্নতা, আমি মনে করি যে সেইটার ফলে বি ওয়ান অফ দ্য রিজন, যার ফলে আমরা অনেক ক্ষেত্রে এই অসুবিধায় পড়েছি। তো এটা তো আমি আমার নিজের উপলব্ধি, এবং আমি সেটা শুধু এখন উপলব্ধি না, আমি এইটা তারপরে দেশে যথেষ্ট কি হয়েছে, ওই যে কারচুপি হয়েছে, দুর্নীতি হয়েছে, বিশেষ করে আমাদের প্রজেক্টগুলোতে। প্রজেক্ট ডাইরেক্টর যারা নিয়োগ হতো, তারা আপনার প্রজেক্টগুলো ডিলে করতো, যে ডিলে করলে অ্যাডিশনাল পয়সা পায়। আমি এটা সংসদে তুলেছি, আমি সংসদে বলেছি যে সাউথ কোরিয়াতেও এইরকম প্রজেক্ট অন টাইম কমপ্লিট হতো না। তারপরে তাদের দেশে এক মিলিটারি লোক আসলে, জেনারেল পার্ক, সে একটা আইন করলো। আমি এটা সংসদে এটা তুলেছি, যে সে আইনটা করলো কি, যে প্রজেক্ট ডাইরেক্টর যদি অন টাইম প্রজেক্ট কমপ্লিট না করতে পারে, তাহলে তার ডিমোশন হবে, প্রয়োজনে তার চাকরি যাবে, কিংবা তার জেল হবে। এবং এই আইনটা কড়াভাবে সে নিয়ন্ত্রিত করে। আপনার এর ফলে হলো কি, সাউথ কোরিয়াতে আর প্রজেক্ট ডিলে হয় না। আমি বলেছি যে বাংলাদেশ শুড ফলো ইট। আমাদের প্রজেক্ট ডাইরেক্টররা ইচ্ছা করে, আমি এখন একটা আপনার কাছে প্রস্তাব দিতে চাই, আমাদের যতগুলো প্রজেক্ট ডাইরেক্টর ছিল, তাদের ওয়েলথ কি হয়েছে সেইটা নিয়ে একটা হোয়াইট পেপার পাবলিশ করা হয়। আমাদের অনেকগুলো প্রজেক্টের মূল আপনার প্রজেক্ট ডিরেক্টর অনেকেই ছিলেন আপনার আমাদের সামরিক বাহিনীর লোকেরা। হ্যাঁ, আপনার আমাদের যত প্রজেক্ট, ডাজ নট ম্যাটার হু ইট ইজ, প্রত্যেকের উপরে একটা ইনভেস্টিগেশন হোক, হয়ে তারা কিভাবে সম্পদ আহরণ করেছেন তার একটা, তাহলে টের পাবেন কোথায় টাকাগুলো অনেক সময় কারচুপি হয়েছে। এটা আমার ব্যক্তিগত ধারণা, এবং আই থিঙ্ক গভর্নমেন্ট শুড ডু ইট। কারণ এই প্রজেক্ট ডাইরেক্টর প্রজেক্টের এই নমুনা ঠিক নাই, হমুক নাই, টমুক নাই, এই করে ডিলে করে, আর ডিলে পরে আরো অধিকতর বরাদ্দ দিতে হয়, আর ওই বরাদ্দগুলো তারা সামহাও ম্যানেজ করে ফেলে। হ্যাঁ, তা আমি এই কথাই বলেছি, ইটস নট, দ্যাটস হোয়াট আই ফিল পার্সোনালি, দ্যাটস হোয়াট আই ফিল তো একজন এটা তো কোনো সাধারণ নাগরিক হিসাবে আমি সেটা মনে। জনাব মোবেন, আপনাকে আমি স্বাগত জানাচ্ছি। আপনি নিশ্চয়ই আসসালামু দেখেছেন, আলাইকুম। জি, আপনি নিশ্চয়ই দেখেছেন যে আপনার বক্তব্য নিয়ে ব্যাপক তোলপাড় হচ্ছে। আপনি আপনার বক্তব্যটা আমি খুব কেয়ারফুলি শুনেছি। আহ, প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড আমি মনোযোগ দিয়ে শুনেছি। তো সেখানে বিতর্কটা কারা করছে, কেন করছে, কোন পয়েন্টটা নিয়ে বিতর্ক হচ্ছে বলেন তো একটু। আমি ঠিক দেখি নাই, তবে আমি তো যা সত্যতাই বলেছি, আমি যা মনে করি সেটাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার, আমি যে বক্তব্য দিয়েছি কোনো প্রশ্নের বিপক্ষে দিয়েছি। কেউ প্রশ্ন করেছেন তার প্রেক্ষিতে বলেছি, এবং যেটা আমি নিজে বিশ্বাস করি বা আমি মনে করি সেইটা বলেছি। তো এতে বিতর্ক হওয়ার কোনো কারণ নাই। আমি যেটা বলেছি যে আমাকে একটা প্রশ্ন করা হয়েছিল যে আওয়ামী লীগের আহ, এই যে যে আমাদের ভরাডুবি হলো, সেই জন্য আওয়ামী লীগের কোনো দোষ ছিল কিনা। অবশ্যই ছিল। কারণ প্রথমত আপনার
একটা জীবন ষড়যন্ত্রের কারণে হয়েছে সেটা তো আমরা সবাই জানি। এখন এটা আরো মুখ্যত হয়েছে, তো আমাদের মধ্যেও কিছু আপনার অপকর্ম আমরা করেছি। যেমন আমি যেটা বলেছি যে আমাদের কিছু কিছু নেতৃবৃন্দ চাঁদাবাজিতে মুখ্য হয়ে ওঠেন। বিভিন্ন পদ পদবি বিভিন্ন লোকরে ওনারা দান করেন এবং সেইগুলো অনেক ক্ষেত্রেই চাঁদা দেওয়ার প্রেক্ষিতে দেন। কোনোদিন আওয়ামী লীগের অনুষ্ঠান কোনো কিছুতে আন্দোলনে নাই, কিন্তু তারা পদ পদবি পেয়ে যায়। আর এই যদি না হতো সার্জিস আলম কিংবা হাসনাত, ওরা কিভাবে, সাদিক, ওরা কিভাবে ছাত্রলীগ হলো। যাই হোক, তো এইটা একটা আমার উপলব্ধি যে এই কিছু চাঁদাবাজির কারণে আপনার কেউ কাউকে পদ পদবি দিয়েছেন, এইটা আমাদের একটা দোষ। আর আমি বলেছি যে আমাদের দল জনবিচ্ছিন্ন হয়ে গেছিলাম। আমরা সাধারণ যারা, আমাদের শক্তি হচ্ছে বাংলাদেশের সাধারণ নাগরিক, তাদের থেকে আমরা যথেষ্ট বিচ্ছিন্ন হয়ে যাই ইন দি নেম অফ সিকিউরিটি। এই এসএসএফ ওরা আমাদের সবাইকে দূরে রাখতো, ধারে কাছে যেতে দিত। এগুলো সত্য। আপনার নেত্রী যদি কোথাও কোনো অনুষ্ঠানে যান, রাজনীতিবিদদের ধারে কাছে যাওয়ার কোনো উপায় নাই। আর ওনার সাথে সে বঙ্গভবনে গণভবনে গিয়ে দেখা, ওখানে তো অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না। অ্যাপয়েন্টমেন্ট না পাইলে আপনি ঢুকবেন কেমনি, যে আপনি বলবেন কিছু। সুতরাং ইট ইজ অলওয়েজ এ নাইটমেয়ার। এই যে জনবিচ্ছিন্নতা, আমি মনে করি যে সেইটার ফলে বি ওয়ান অফ দ্য রিজন যিনি, যার ফলে আমরা অনেক ক্ষেত্রে এই অসুবিধায় পড়েছি। তো এটা তো আমি আমার নিজের উপলব্ধি, এবং আমি সেটা শুধু এখন উপলব্ধি না, আমি এইটা তারপরে দেশে যথেষ্ট কি হয়েছে, ওই যে কারচুপি হয়েছে, দুর্নীতি হয়েছে, বিশেষ করে আমাদের প্রজেক্টগুলোতে। প্রজেক্ট ডাইরেক্টর যারা নিয়োগ হতো, তারা আপনার প্রজেক্টগুলো ডিলে করতো, ডিলে করলে অ্যাডিশনাল পয়সা পায়। আমি এটা সংসদে তুলেছি, আমি সংসদে বলেছি যে সাউথ কোরিয়াতেও এইরকম প্রজেক্ট অন টাইম কমপ্লিট হতো না। তারপরে তাদের দেশে এক মিলিটারি লোক আসলে, জেনারেল পার্ক, সে একটা আইন করলো। আমি এটা সংসদে এটা তুলেছি যে সে আইনটা করলো কি, যে প্রজেক্ট ডাইরেক্টর যদি অন টাইম প্রজেক্ট কমপ্লিট না করতে পারে, তাহলে তার ডিমোশন হবে, প্রয়োজনে তার চাকরি যাবে, কিংবা তার জেল হবে। এবং এই আইনটা কড়াভাবে সে নিয়ন্ত্রিত করে। আপনার এর ফলে হলো কি, সাউথ কোরিয়াতে আর প্রজেক্ট ডিলে হয় না। আমি বলেছি যে বাংলাদেশ শুড ফলো ইট। আমাদের প্রজেক্ট ডাইরেক্টররা ইচ্ছা করে, আমি এখন একটা আপনার কাছে প্রস্তাব দিতে চাই, আমাদের যতগুলো প্রজেক্ট ডাইরেক্টর ছিল, তাদের ওয়েলথ কি হয়েছে সেইটা নিয়ে একটা হোয়াইট পেপার পাবলিশ করা হয়। আমাদের অনেকগুলো প্রজেক্টের মূল আপনার প্রজেক্ট ডিরেক্টর অনেকেই ছিলেন আপনার আমাদের সামরিক বাহিনীর লোকেরা। হ্যাঁ, আপনার আমাদের যত প্রজেক্ট, ডাজ নট ম্যাটার হু ইট ইজ, প্রত্যেকের উপরে একটা ইনভেস্টিগেশন হোক, হয়ে তারা কিভাবে সম্পদ আহরণ করেছেন তার একটা, তাহলে টের পাবেন কোথায় টাকাগুলো অনেক সময় কারচুপি হয়েছে। এটা আমার ব্যক্তিগত ধারণা, এবং আই থিঙ্ক গভর্নমেন্ট শুড ডু ইট। কারণ এই প্রজেক্ট ডাইরেক্টর প্রজেক্টের এই নমুনা ঠিক নাই, হমুক নাই, টমুক নাই, এই করে ডিলে করে, আর ডিলে পরে আরো অধিকতর বরাদ্দ দিতে হয়, আর এই বরাদ্দগুলো তারা সামহাও ম্যানেজ করে ফেলে। হ্যাঁ, তা আমি এই কথাই বলেছি, ইটস নট, দ্যাটস হোয়াট আই ফিল পার্সোনালি, দ্যাটস হোয়াট আই ফিল। তো একজন এটা তো কোনো সাধারণ নাগরিক হিসাবে আমি সেটা মনে করি। ডক্টর মোমেন, এটা তো আপনি নতুন কোনো কথা বলেননি, এটা আমি নতুন আপনারা কথা যারা বলিনি। না, এটা তো আপনারা যারা সরকারের ভেতরে থাকেন, সরকার পরিচালনা করেছেন, আপনারা আরো ভালো করে জানেন যে আসলে আমরা এবং সামরিক বাহিনী, বাংলাদেশের সবগুলো মেগা প্রজেক্ট হয়েছে সামরিক বাহিনীর তত্ত্বাবধানে, রাইট? অনেক অধিকাংশগুলি, হ্যাঁ। আপনি 90% হচ্ছে গিয়ে সামরিক বাহিনীর আমি তত্ত্বাবধানে। সেটা বলতে পারবো না, বাট অনেকগুলোই হয়েছে। কারণ জি, সামরিক বাহিনী হলে হয় কি, তারা খরচ বেশি যদিও, কিন্তু ওই যে চাঁদাবাজ, ভূমি ভূমি খেকো, ওরা তখন আর ধারে কাছে আসে না। তার ফলে ওই যে জমি অধিগ্রহণের তারা ধারে সমস্যা কাছে আসে না ডক্টর মোমেন, কিন্তু রক্ষকই তো ভক্ষক। আপনার কথায় তো সেটাই আসে। না, এইটা আসলে খুব দুঃখজনক। আমার সিলেট এলাকায় আমাদের এইখানে নতুন একটা হলো, ব্রিগেড হলো, সেইটা আমার একটা বিরাট জলাশয়ের ওখানে হলো। আমি ওই ওই এলাকায় যখন
ক্যাম্পেইন করতে গেলাম নির্বাচনের, লোকগুলো আমার গাড়ি আটকায় দেয়, বলে স্যার আমাদের জমি তো সরকার নিল, কিন্তু আমাদের কোনো কম্পেনসেশন দেয় নাই। আমি এটা নিয়ে ডিসি সাহেব বললাম ব্যাপার কি। ডিসি সাহেব বললেন যে হ্যাঁ, ওদের কম্পেনসেশন ওরা পায় নাই। আর প্রথম আমি ব্রিগেড কমান্ডার যিনি তাকে জিজ্ঞেস করলাম, ও আমার সাথে কাজ করতে এক সময়, সো আই ওয়াজ ভেরি ক্লোজ টু হিম, আমার মিলিটারি অ্যাডভাইজার ছিল। আমি ওরে বললাম যে মিয়া, তোমার এখানের লোকরা আমাকে বলে স্যার এইটা তো আমরা জমি অধিগ্রহণী, এটা তো আপনার ডিসি সাহেবের জমি অধিগ্রহণ, আমরা শুধু আমাদের বিল্ডিং টেলিং, হুইচ ইজ ট্রু। আমি তখন ডিসি সাহেবকে বললাম, ডিসি সাহেব বললেন যে হ্যাঁ, এদের কম্পেনসেশন আসলে একটু ঝামেলা হয়ে গেছে। আহ আগে আমার পূর্ববর্তী আগে যিনি ডিসি ছিলেন, উনি যাওয়ার আগে 2টা চেক ইস্যু করেছেন, আপনার বড় বড় অঙ্কের 32 কোটি আর 90 কোটি না কত এরকম। আর এই টাকাগুলো উনি ওদের এই যারা জমির মালিক তাদের দেন নাই, এই জন্যই এটা। তাই বলে এখন এটার ফয়সালা কি? তারা তো জমি দিয়েছে, জমিতে আপনার বিল্ডিং বানিয়েছেন। আচ্ছা, দ্বিতীয়ত যেটা ওখানে এখন ওই এলাকায় বন্যা বেশি হয়, ওই জলাশয়গুলোতে ছিল আপনার পানি আসলে পরে ঢল যে আসে আমাদের এলাকায়, ঢলের পানি ওখানে থাকতো। এখন আর ঘর বাড়ি হয়ে গেছে, এখন তার ফলে সেই জল যাবে কোথায়, পানি যাবে কোথায়? সেই জন্য মানুষের বাড়ি ঘরে তো চলে আসে। আগে যারা কোনোদিন বন্যায় ক্ষতিগ্রস্ত হতেন না, এখন তাদের বাড়িতে আপনার এই টেবিল পর্যন্ত পানি, কারণ আপনি তো এই জলাশয়ের জায়গা দখল করে ফেলেছেন। তো এই সবের বিভিন্ন রকম পরিকল্পনা আমরা নিয়েছি, ইঞ্জিনিয়ার সাহেবরা নিয়েছেন, সেইগুলো আগে ভাগে অত আমি বিশদ না খুব আলোচনা অবাক লাগে করেননি। ডক্টর মোমেন, আমার মনে আছে যখন হাতিরঝিল প্রজেক্ট হয় তখন কত রকমের তারা প্রথমে ওখানে একটা ডেভেলপার দিয়ে পুরো হাতিরঝিলটাকে ভরাট করে সেখানে তারা ইয়ে বানাতে চেয়েছিল, ওই রাজুকের প্লট বরাদ্দ দিতে চেয়েছিল, পরে ওটি ক্যান্সেল হলো। দেন ওখানে রাস্তা বানাবে পুরাটা ভরাট করে, কারণ অনেক রকম প্ল্যান। তো আমি সেগুলো জানি না ওইগুলো। হ্যাঁ, আমি আমি জানি, তখন আমি রিপোর্টার ছিলাম। তো দেখা যায় যে তখন ধরেন পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র লাগে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে ছাড়পত্র লাগে, এবং এ ধরনের জলাধার গুলো প্রকৃতির জন্য পুরো পরিবেশের ভারসাম্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো জলাধার সংরক্ষণ আইন বাংলাদেশে আছে। তো এইগুলি তাহলে কিভাবে করে হয়েছে? আপনি যে প্রজেক্টের কথা বললেন না আমি ওইটা জানি, সিলেটে কারণ আমাকে তো লোকটা ধরতো যে স্যার আমরা আমাদের ক্ষতিপূরণ পাই নাই, তো ওগুলো তখন আমরা একেবারে নাচার। কিন্তু আমার সরকারের সময় এগুলো হয়েছে। কিংবা আপনার এই যে পদ্মা সেতু আমরা করলাম, হ্যাঁ, পদ্মা সেতুর 2 পারে আমরা 2টা ব্রিগেড তৈরি করেছি। আচ্ছা, আমি জানি না একটা সেতুর জন্য 2টা ব্রিগেড 2 পারে 2টা করার প্রয়োজন আছে কিনা, আমার আই এম নট অ্যান এক্সপার্ট, সো আই ডোন্ট নো। কিন্তু এগুলোতে খরচ অনেক বেড়েছে। হ্যাঁ, তো আমরা এই যে খরচের ক্ষেত্রে অনেক এখন খেয়াল এই করি। দোষ তো আওয়ামী লীগ সরকারের কাঁধেই নিতে হচ্ছে। অবশ্যই কবে, কিন্তু যেগুলোতে ফায়দা উঠেছে তারা দোয়াচর বাইরে। আমি এই জন্য এই প্রস্তাব যেটা করলাম, যতগুলো প্রজেক্ট ডাইরেক্টর তার প্রত্যেকে ওয়েলথ কি হয়েছে না হয়েছে তার উপরে একটা হোয়াইট পেপার পাবলিশ হোক, এবং তার পরিবার ছেলে মেয়ের নামেও কি কি স্থাপনা তারা সংগ্রহ করে, তাহলে আমরা বুঝতে পারবো ওর বেতন এত, কিন্তু তার সেই আপনার সোনার সোহাগা আপনার পেয়ে বড় লোক হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু তারা এখন ধরাছোঁয়ার বাইরে, যারা আসল এই দুর্নীতি করেছে। আমি এই জন্য প্রস্তাব দিয়েছি, আমি পার্লামেন্টে এটা প্রস্তাব দিয়েছি। আমি যখন পরে আমাকে আমার সিনিয়র কিছু আওয়ামী লীগের নেতারা বললেন, মোমেন সাহেব আপনি একটা সিনিয়র এমপি, আপনি চুপ করে থাকা উচিত, এইগুলো বলেন কেন, এই চাঁদাবাদি তুলেন কেন, এগুলো বলা ঠিক না। আমি বললাম কেন এগুলো হচ্ছে? উনি বললেন শুনেন, আমরা সিনিয়র যারা এমপি আমরা মূক বধির, আমরা খালি শুনি, আমাদের কথা বলা ঠিক হবে না। যাই হোক, বাট আমার বদভ্যাস। আর আপনারা ইদানিং প্রশ্ন করলে বলে ফেলি, কেউ কেউ আমাকে বলছেন যে আপনি চুপ করে থাকেন না কেন, বলেন কেন। কিন্তু এগুলো তো হয়েছে, যার ফলে এত সাজানো গুজানো বাংলাদেশ, শেখ হাসিনার মতো এইরকম দেশপ্রেমী, যে বাংলাদেশে একটা দরিদ্র কৃষ্ট দেশ থেকে একটা উন্নতশীল সমৃদ্ধশালী স্থিতিশীল কান্ট্রির স্বপ্ন দেখিয়েছিল, এবং সেই পথেই ছিলাম। এই 2030 সালে বাংলাদেশ শুড বি খিদামুক্ত বাংলাদেশ,
দায়িত্বমুক্ত বাংলাদেশ, সেই স্বপ্ন আমরা দেখেছি। কিন্তু এখন তো ভয় লাগে যে কি হলো, দেশের লোক এখন না খেয়ে মরবে, হতাশায় ভুগতেছে। হ্যাঁ, শেখ হাসিনা তারা ওই যে ভালো কিসে ভালো থাকলে ভূতে কিলায়, কি জানি আমাদের একটা আছে না, ভালো থাকলে ভূতে কিলায়, সুখে থাকলে ভূতে সুখে থাকলে কিলায়। ভূতে কিলায়। বাঙালিদের তাই হয়েছে, সুখে ছিল ভূতে খিলায় খুলে আমাদের দেশের থেকে আপনারা জোর করে অন্য দেশে পাঠিয়ে দিয়েছে। ইনশাল্লাহ উনি ফিরে আসবেন। আমি আপনার এই রাজনীতিটা খুব কঠিন জিনিস, আর শাসন করা আরো কঠিন। মাই হ্যাটস অফ টু শেখ হাসিনা। এইভাবে হ্যাঁ, উনি ভালো লোকও নখ দিয়েছেন, খারাপ লোকও কিছু নখ দিয়েছে। হ্যাঁ, তো সেইটা তো বোঝা অত সহজ না, ভালো মন্দ মিলে আমাদের সমাজ। তবে আমার দুঃখ হয় যে একটা সাজানো গুজানো অর্থনীতি এই ইউনূস সরকার এসে এই 20 মাসে ধ্বংস করে দিল। আর ভবিষ্যৎটা খুব, আমি একটা কি লিখতেছি দেখি, এটা যে ফিউচার অফ বাংলাদেশ কি আমার দৃষ্টিতে কি মনে হয় কি হবে। আর এর কারণটা হচ্ছে এই 20 মাসের, আর তারিখ যে সমস্যায় পড়বে। আমি নিশ্চিত যে ইউনূস যা অপকর্ম করে গেছে, অপশাসন করে গেছে, বিচারের নামে যে প্রহসন করেছে, তার খেসারত এই তারিখ সহ আমার সরকারকেও দিতে হবে। আপনি দেখেছেন আজকে 1.5 মাসের বাচ্চা সহ একজন আওয়ামী লীগের একজন নেত্রীকে জেলে পাঠিয়েছে। কত বড় অমানবিক, অন্যায়! শুনেন, আপনি তিনটা ঘটনা চিন্তা করেন। একটি লোক সে চাঁদা দিতে কি করে, আপত্তি করে, আওয়ামী লীগের ঘরানার ছেলে, তাকে তখন আপনার পাথর দিয়ে রাস্তার মধ্যে পাবলিক পাথর দিয়ে পিটিয়ে মেরে, প্রাগৈতিহাসিক যুগের মতো মেরে ফেলেছে। ওই যে মেরে ফেলে তার যারা মারছে তাদের টিভিতে আমরা দেখলাম, ওই যে সোশ্যাল মিডিয়াতে, তাদের কারো নাকি শাস্তি হয়নি। আরেকটি হিন্দু ছেলে, সেই ছেলে তার প্রমোশন হয়েছে বলে কিছু মুসলমান ছেলেরা তাকে জীবিত পুড়ায় মেরে ফেলে। হ্যাঁ, মিডিয়েবল এইজের মতো। চিন্তা করেন। আর সম্প্রতি একটি ছেলে, ছাত্রলীগের ছেলে, তাকে এই সন্ত্রাসীরা ধরে তাকে আপনার বিসমিল্লাহ বলে জীবন্ত কবর দিয়ে দেয়। এবং এইরকম পৈশাচিক, সেইখানকার পুলিশ এটা রিপোর্ট করে না, কারণ যারা করেছে তারা সরকার দলীয় লোক, সেই জন্য তারা পুলিশ এটা নিয়ে এই যে প্রাগৈতিহাসিক যুগের মতো অত্যাচার, আল্লাহ কি এটা সহ্য করবেন? এইটা এইটা দেখলে আপনার লজ্জা লাগে না যে আমি বাঙালি হিসাবে এইরকম অপকর্ম হচ্ছে আমাদের চোখে, আর এরা যারা করতে তারা পার পেয়ে যাচ্ছে। আর আপনি যেটা বললে আমি জানি না, বাট দিস ইজ সো স্যাড। এই ধরনের দুর্ঘটনা হচ্ছে, সরকার নির্বিকার। সরকারের তো একটা বড় দায়িত্ব মানুষের নিরাপত্তা বিধান, আইনের শাসন প্রতিষ্ঠা, ওই ধারে কাছেই তো নাই। জি, কবে ডক্টর হবে মোমেন। আমি জানি না। জি, ডক্টর মোমেন, এগুলি তো আছে, এর মধ্যে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রেখেছে, নানান রকম রিফাইন্ড আওয়ামী লীগের কথাও শোনা যাচ্ছে, এগুলোর বিষয়টি কি একটু বলতে পারেন নাকি এইগুলো আমাদেরকে? বোধহয় বিভিন্ন রকম ষড়যন্ত্র। কারণ আওয়ামী লীগ তো আপনার নিষিদ্ধ করে রেখেছে। আওয়ামী লীগ বারবার নিষিদ্ধ হয়েছে এই বঙ্গভূমি, কিন্তু আওয়ামী লীগ আপনার ঘুরে দাঁড়িয়েছে। আমার বিশ্বাস আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে। কারণ আওয়ামী লীগটা কি? আওয়ামী লীগ হচ্ছে আপনার প্রত্যেক ব্যক্তির আশা আকাঙ্ক্ষা, প্রত্যেক ব্যক্তির আপনার অধিকারের অধিকারের বড় হাতিয়ার হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ একটা হৃদয় স্পন্দন, এইটা কখনো মরবে না। কারণ আপনার সবসময় চাওয়া পাওয়া থাকবে। আপনি যতদিন মানুষ হিসাবে জীবিত থাকবেন, আপনার চাওয়া পাওয়া থাকবে। আর চাওয়া পাওয়া থাকলে আপনি দেশের মঙ্গল যদি চান, তাহলে আপনি আওয়ামী লীগের। আপনি যদি এই নিজের অধিকার আদায় করতে, তাহলে আপনি আওয়ামী লীগের। সুতরাং মানুষের মধ্যে অন্তর্নিহিত ভাবে আওয়ামী লীগ জীবিত থাকবে। আওয়ামী লীগ হচ্ছে একটা মানুষের চাওয়া পাওয়ার হাতিয়ার। সুতরাং এই যে নিষেধাজ্ঞা, ওগুলো স্বল্পকালীন, কিছুদিন ওরা বাহামা নেবে, কিন্তু ওগুলো চলে যায়, কারণ আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে। তবে দুঃখের বিষয় হচ্ছে যে বর্তমানে যে অবস্থা দেশে চলছে, আওয়ামী লীগ নিষিদ্ধ করে একটা পাতানো নির্বাচন ইউনূস সাহেব দিলেন। আর এই পাতানো নির্বাচনের পরে যারা নির্বাচিত হলেন, তাদের মধ্যে শুভবুদ্ধির উদয় হলো না, তারা আওয়ামী লীগরে আইনগতভাবে নিষিদ্ধ করলেন। এগুলো খুবই দুঃখজনক, এবং ওদেরই জীবন আগামীতে ওরাই মুশকিলে পড়বেন। আর দেশটাকে তারা মৌলবাদীর দিকে নিয়ে যাচ্ছেন। এতে আমার ভয় হয় আমাদের দেশের কি বহু লোক না খেয়ে মরবে কিনা।
যে সুন্দর ভবিষ্যতের কথা তারা চিন্তা করেছিল, সেই সুন্দর ভবিষ্যৎ তাদের কাছে মানে আটকে যাবে কিনা, আমার এগুলোই ভয়। দেশটাকে বাঁচাতে হবে। আমি যে বক্তব্য দিই কেন, আমি চাই দেশটাকে বাঁচানো, কারণ দেশটা আপনার আমার সবার, শুধু আওয়ামী লীগের না। কেন শুধু আওয়ামী লীগ দায়িত্ব নিবে দেশটাকে বাঁচানোর জন্য? সব লোকের দায়িত্ব নেওয়া উচিত। সেই জন্য আমি আমার বিবেক বলে যে উই শুড স্পিক আউট, এবং প্রত্যেক লোক যে যেখানে আছে নিজের অবস্থান থেকে দেশকে বাঁচানোর আন্দোলনে, আর দেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগের মতো বড় দলকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, মিথ্যা মামলা যেগুলো দিয়ে আটকে রেখেছে সেই প্রত্যেকটা মিথ্যা মামলা নিঃস্বার্থভাবে প্রত্যাহার, এবং দেশে আইনের শাসন। এখন দেশে আইনের শাসন নাই। এইগুলো প্রতিষ্ঠা না হলে আপনার দেশ বাঁচবে না। দেশকে বাঁচানোর জন্য সবাই এই জন্য এইসব ব্যাপারে সোচ্চার হওয়া উচিত। ডক্টর মোমেন, আপনি এমনিতে শুরুতে যেটা বলছেন যে আওয়ামী লীগ সরকারের পতনের কারণ একটা তো ষড়যন্ত্র ছিলই, এবং সেটাও এখনো কন্টিনিউশন আছে, এটা তো আছেই, কিন্তু এর বাইরে আপনি বলেছেন যে দলটি মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিল এবং কিছু নেতা চাঁদাবাজি করেছে, তাই তো? আমি সেটা দেখেছি, সেটা বলেছি। এখন ষড়যন্ত্রের খবর আমরা জানতাম না, কিন্তু এখন তো আমরা পত্র পত্রিকায় কিভাবে যে কত টাকার করে বাঙালি বিক্রি হয়ে গেছে, এইটা এখন দেখা যাচ্ছে। ডক্টর মোমেন, এখন আওয়ামী লীগ যে ঘুরে দাঁড়াতে পারছে না, কিংবা তাদের 2 মাস 20 মাস হয়ে গেছে, তাই না? তো এখনো তাদের কোনো সেরকম, তারা বিচ্ছিন্ন ভাবে কিছু মিছিল টিছিল করছে, সংগঠিত হওয়ার চেষ্টা করছে, নতুন করে কমিটি হচ্ছে দেখতে পাচ্ছি, কিছু তৎপরতা, কিছু মুভমেন্ট তো আছেই, কিন্তু এত সময় লাগছে কেন? একটা অংশের বড় নিষ্ক্রিয়তা। সক্রিয় কারা এবং নিষ্ক্রিয় কারা? না শুনেন, আমাদের আওয়ামী লীগ 1975 সালে বঙ্গবন্ধুর মৃত্যুর পর আমি আওয়ামী লীগ খুঁজে পাই নাই। হ্যাঁ, আমি এইখানে 1978 সালে আমি বস্টনে আমার বাসায় এই 15ই অগাস্ট বঙ্গবন্ধু মৃত্যু দিবস উদযাপনের জন্য একটা মিলাদের আয়োজন করি, এবং সেইখানে বঙ্গবন্ধুর সাথে যারা কাজ করেছিলেন তাদের দাওয়াত দিই। কিন্তু একজনকে বলি যে আপনি বঙ্গবন্ধুর সাথে লাস্ট ডে অফ বঙ্গবন্ধু, আপনি উনার একান্ত সচিব ছিলেন, আপনি একটু বলেন তো লাস্ট ডেজ অফ বঙ্গবন্ধু। উনি বললেন হ্যাঁ বলবেন, পরে উনি আসেননি। তখন তো সেলফোন ছিল না, ফোন টোন করে আর ফোনও ধরেন না। পরে শুনলাম যে উনি এক্সপোজ হতে চান না। আমি এরপরে 81 সালের দিকে 1981 সালে কমিটি ফর ডেমোক্রেটিক বাংলাদেশ নামে একটা প্রতিষ্ঠান তৈরি করি। আমার সরকার, বাংলাদেশ সরকার আমাকে চাকরিচ্যুত করলেন পি অর্ডার 9-এ। হ্যাঁ, ওই প্রেসিডেন্সিয়াল অর্ডার 9-এ। যাই হোক, আমি ওই যে একটা কমিটি, ওখানে লোক খুঁজে পাইতাম না, জানেন, কেউ আমার সাথে রাজি হতো না যে এইগুলো করবে, কারণ এত আওয়ামী লীগ দুর্দিন ছিল। কিন্তু বর্তমানে আমি যে দেখি আওয়ামী লীগের কিন্তু ঘুরে দাঁড়ানোর অনেক সম্ভাবনা, কারণ এখন প্রবাসে বহু আওয়ামী লীগের আছে, তারা প্রতিদিন অনুষ্ঠান করছে। দেশেও তৃণমূলে লক্ষ কোটি লোক, 60-65 ভাগ লোক আওয়ামী লীগের সমর্থক। আর আমাদের নেত্রী জীবিত আছে, আল্লাহ ওনাকে জীবিত রাখে নিশ্চয় কোনো কারণে, এবং আমার বিশ্বাস যে উনি ফিরে আসবেন। আর আরেকটি বড় জিনিস, আওয়ামী লীগ কিন্তু দ্বিধাখণ্ডিত হয় না। 75-এর পরে আওয়ামী লীগের নেতৃত্ব একেবারে মানে বিভিন্ন খণ্ডিত হয়ে যায়, কিন্তু এখন আওয়ামী লীগ এখনো এক আছে। সুতরাং আওয়ামী লীগ এক আছে, আমাদের নেতা আছেন, আর দেশে বিদেশে আওয়ামী লীগের বহু বহু সমর্থক আছে। আর আওয়ামী লীগের যেই আপনার 21 বছরের সরকার পরিচালনা, আমাদের তো উজ্জ্বল, আপনার গোল্ডেন এজ ফর বাংলাদেশ। শেখ হাসিনার আপনার অবদান আপনি শত্রু হলেও স্বীকার করতেই হবে। হ্যাঁ, কোন কোন শত্রু ওরা তো সুমন বুকমন উমিয়ন ফাহুল্লাহ, তারা হচ্ছে অন্ধ, তারা বুবা, তারা কোনোদিন ফিরে আসবে না, এরকম কিছু লোক আছে। বাট অধিকাংশ লোক তো জানে শেখ হাসিনা, আমি মেগা প্রজেক্টের কথা বলি না, এই যে প্রতি 6,000 একটি হেলথ কমপ্লেক্স, কমিউনিটি হেলথ কমপ্লেক্স, যার ফলে আমাদের শিশু মৃত্যু এইসব অনেক কমে গেছে। আমাদের জীবনের আয়ু কোথায় 62 বছর ছিল, 74 বছরে আসছে, অভাবনীয় সাফল্য। এই যে বিভিন্ন রকম শেখ হাসিনার আপনার অনুদান, সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রাম,
1997 সালে উনি যখন এটা চালু করেন তখন এটার বাজেট ছিল 6,000 কোটি, আর 2023 সালে এইটার বাজেট হয় 1,16,000 কোটি। এই যে বিভিন্ন ধরনের বয়স্ক ভাতা, বেকার ভাতা, বিধবা ভাতা, তখন এইগুলো তো দিয়ে বাংলাদেশ জনগণকে আপনার স্বাবলম্বী করেছেন, স্বপ্ন দেখিয়েছেন, নতুন জীবনের স্বপ্ন, তাদের ছেলে মেয়ে শিক্ষিত হয়েছে। এইগুলো তো ভুলবার নয়, এইগুলো সামাজিক একটা বিপ্লব। আর মহিলাদের চাকরি কোথায়? 2006 সালে মাত্র 6% মহিলারা কর্মজীবী ছিলেন, ওয়ার্কফোর্সে মাত্র 6% ছিলেন। আর শেখ হাসিনার এই 2023 সালে 46% মহিলারা কর্মজীবী ছিলেন। শিক্ষার ক্ষেত্রে আগে পুরুষরাই বেশি, স্কুলে পুরুষরাই বেশি ছিল, শেখ হাসিনার কারণে মহিলাদের আপনার এই রেশিওটা পুরুষ থেকে অনেক বেশি, ছেলেমেয়ের থেকে অনেক, ছেলেদের থেকে অনেক বেশি। ডক্টর মোমেন, এইগুলো আপনি কেমনি অবিশ্বাস করবেন? এইগুলো তো আপনি অবিশ্বাস করতে পারেন না। আপনার কোথায় বাংলাদেশের জিডিপি 1995 সালে, যেখানে আমাদের মাত্র $90 বিলিয়ন ছিল, শেখ হাসিনা যখন সরকার থেকে বিদায় নিলেন তখন $478 বিলিয়ন। এগুলো তো অভাবনীয় সাফল্য। আমি শুধু মেট্রো রেল আর পদ্মা সেতু নিয়ে আমি, আর কিংবা আমার এই যে আণবিক কিসের রূপপুর প্রজেক্ট, ওইটা নিয়ে আমি ক্ষান্ত থাকি। তারেক রহমান তো বলছেন এই বিপ্লব, ডক্টর মোমেন, তারেক রহমান তো বলছেন এইসব প্রজেক্টে নাকি অনেক দুর্নীতি হয়েছে। শুনেন, প্রজেক্ট হলে দুনিয়ার সব দেশে দুর্নীতি হয় কম বেশি। এই জন্য আমি বলি, তারেক রহমান সাহেব যদি বলে থাকেন দুর্নীতি কারা করেছেন, আমি একটা উদাহরণ দিলাম যে যতগুলো প্রজেক্ট ডাইরেক্টর আছে সবগুলো সম্পত্তি হিসাব দেন, আপনি পেয়ে যাবেন কোথায় দুর্নীতি হয়েছে। জাস্ট ডু ইট, বাকিগুলো আস্তে আস্তে করেন, আগে জাস্ট জি, বড় ডক্টর বড় মোমেন, কথা না বলে যদি আপনার সত্যিকারের দেশপ্রেমিক হন আর দুর্নীতি কোথায় হয়েছে সেটা বের করতে চান, জাস্ট প্রজেক্ট ডাইরেক্টর গুলো রাতে আত্মীয় স্বজন হিসাবটা নেন, তাহলে ডক্টর মোমেন আরেকটি বিষয়, আপনি আপনি বলছিলেন যে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে, তো এখন আমরা রিফাইন্ড আওয়ামী লীগের কথা শুনতে পাই, ডক্টর শিরিন শারমিন চৌধুরী এবং সাবের হোসেন চৌধুরীকে নিয়ে নতুন আওয়ামী লীগের কথা শুনতে পাই, এগুলো কিসের আলামত? এইগুলো কোন কোন মহল শুনছি মানব জমিন নাকি এরকম একটা কি প্রকাশ করেছে, ওরা ওদের মস্তিষ্ক প্রসূত ষড়যন্ত্রেরই একটি হয়তো ধারা। আপনার শিরিন শারমিন চৌধুরী অত্যন্ত সৎ ও মেধাবী মহিলা, কিন্তু উনি তো অনেকদিন ধরে অসুস্থ, উনি একটি দলের দায়িত্ব নিতে পারবেন বলে আমার সন্দেহ আছে। হ্যাঁ, দলের বিভিন্ন যাতে থাকতে পারেন। হ্যাঁ, সাবির হোসেন সাহেব খুব সজ্জন লোক, হ্যাঁ, কিন্তু আপনার দল চালানো যে এটা সামথিং গড, আল্লাহ প্রদত্ত। সব আমাকে দায়িত্ব দিলে আমি পারবো না, বিকজ আমার এই ইয়ে নাই, অ্যাকুমেন্ট নাই, কিন্তু এটা আল্লাহ প্রদত্ত। শেখ হাসিনা সেটা ছিল, সেই রকম লোক যদি খুঁজে পান তাহলে, তবে আপনার শেখ হাসিনার বয়স হয়েছে অবশ্যই, উনি তো, আমি দেখেছি, আমি যখন ক্যাবিনেট সদস্য ছিলাম আমাদের নেত্রী প্রায় বলতেন যে আমি আর পারি না, আপনারা দায়িত্ব নেন। কিন্তু আমার দল কোনোদিন চায় নাই শেখ হাসিনাকে বাদ দিয়ে আমরা চিন্তাই করতে পারি না, এই জন্যেই আপনার কোনো উঠে আসেনি। নেত্রীও নতুন করে কাউকে মানে সেকেন্ড টায়ারে তুলেন না, আমাদের সেকেন্ড টায়ারের নেতৃত্বের খুব অভাব আছে। হ্যাঁ, এটা আমি স্বীকার করি, কিন্তু কে দলটাকে ম্যানেজ করতে। তবে আমার বিশ্বাস এই বর্তমানের এই ভাঙ্গা চূড়ার মধ্য থেকে, এই অভাব অধনের মধ্য থেকে, হতাশার মধ্য থেকে নেতা বের হয়ে আসবে। আর নেত্রী প্রায় বলতেন যে আমি তো দল ঠিক করি না, আমার তৃণমূলের লোকেরা ঠিক করে, সম্মেলনের মধ্যে ঠিক হয়। আমার বিশ্বাস যে আর আওয়ামী লীগ যখন বিরোধী দলে থাকে তখন তারা শক্তিশালী হয়। আমি মনে করি এখন আমাদের সবচেয়ে বড় প্রয়োজন আমাদের দলকে সংগঠিত করা। আপনাদের দলে তো এত বেশি চাটুকার তোষামোদ প্রিয় লোক সরকারে অনেকদিন থাকার ফলে চাটুকারের, আর একই লোক 15-20 বছর ধরে একই পজিশনে থাকায় চাটুকারিত্ব বেড়েছে। হ্যাঁ, এই থাকার জন্য আর বাকি বাইরে কাউকে ঢুকতে দেয় না, আর কেউ যদি ঢুকে তারে তখন বিভিন্ন বদনাম করে বের করে দেয়, কারণ সে তার অবস্থান নিয়ে শঙ্কিত থাকে। এই জন্যই দেখেন বাইরে ইয়াং ছেলে পিলে, এখন তো আমরা তো বুড়ো হয়ে গেছি, এখন কত ইয়াং ছেলে পিলে আসছে, এরা বুদ্ধিমান, এরা অনেকে কর্ম। আমার মনে হয় প্রবীণ ও নবীনদের নিয়ে নতুন করে
আপনার এই দলটাকে গঠন করতে হবে। এখন আমাদের দল গঠনের প্রয়োজন, আর দল গঠন হলে এর থেকে একজন নেতা বের হয়ে আসবে, এটা আমার বিশ্বাস। এটা জি। আপনার ওই পত্রিকাওয়ালা নির্ধারণ করে দিয়ে, পত্রিকাগুলো যেগুলো ছড়াচ্ছে যে শেখ হাসিনাকে বলেছে তুমি দুবাই যাও আর নাই তুমি বাদ দাও, ওগুলো আমার মনে হয় পুরোপুরি বানোয়াট। ভারত জি। ওই রকম অভদ্র দেশ না যে তারা আপনার এই শেখ হাসিনাকে জোর করে বলবে ওইগুলো। আই ডোন্ট থিঙ্ক। আরেকটি বিষয়, এখন আবার খুব একটা কথা শোনা যাচ্ছে যে সজীব ওয়াজেদ জয় এখন দিল্লিতে আছেন, দিল্লিতে গেছেন সম্প্রতি, এবং তাকে আওয়ামী লীগের দায়িত্ব দেওয়া হচ্ছে, এরকম একটি কথাও খুব শোনা যাচ্ছে। এগুলো আমি জানি না, আই হ্যাভ নো আইডিয়া। আর এই সম্পর্কে নিয়ে আমি দুশ্চিন্তা করি না। হ্যাঁ, তবে ইউনো যদি নেত্রী আমাদের ঘুরে দাঁড়ানোর পরে নেত্রী কাউকে দায়িত্ব দিতে পারেন আফটারওয়ার্ডস, বিকজ বয়সও তো বেড়েছে। হ্যাঁ, কিন্তু সবার আগে তো আপনার আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞাটা তুলতে হবে। আমাদের ইমিডিয়েট প্রায়োরিটি হিসাবে মনে করি আমাদের নিষেধাজ্ঞা উঠানো, মিথ্যা মামলাগুলো উঠানো, এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা। হ্যাঁ, কারণ এখন আইনের শাসন নাই। এখন আমাদের বিচার বিভাগ হয়েছে একটা তামাশার জায়গা, একটা রাজনৈতিক ভাবে একটা তামাশার জায়গা। এই যে আইসিটি টাইসিটি যে করা করে, সবই তো তামাশা, এগুলো তো ক্যাঙ্গারু কোর্ট। এইগুলো যদি পরিবর্তন না হয় দেশে শান্তি ফিরে আসবে না। এই আপনি যে একটি টেলিভিশন চ্যানেলে বলেছেন যে দুর্নীতিবাজদের কথা যে বলেছেন, তো দেখি আওয়ামী লীগের একটা অংশ বিরাট সমালোচনা করছে আপনার, এবং বলছে আপনি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলছেন। আমি শেখ হাসিনা বলেননি, আমি জানি। আমাদের দলে, এটা আমি আই মাস্ট মেক ইট ক্লিয়ার, আমাদের দলে বিভিন্ন পদপদবিতে যারা ছিলেন শেখ হাসিনা না, আমাদের বিভিন্ন অন্য আওয়ামী লীগের নেতা ছিলেন, বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের নেতা ছিলেন, তারা অনেকেই, সবাই না, তারা অনেকেই টাকার প্রতি লোভ তাদের হয়ে যায়, তারা তখন চাঁদাবাজি করেন। আমি এই বলার পরে এক ভদ্রলোক, উনি আমি প্রায় দেখতাম প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হতেন, তো আমার কাছে মনে হতো যে উনি কেমন করে হন। ইদানিং শুনলাম উনি বললেন যে আপনি এটা নিয়ে প্রশ্ন করতেন, আমরা তো প্রধানমন্ত্রীর দপ্তরের লোকজনকে পয়সা দিয়ে ইনক্লুডেড হতাম, লিস্টে ইনক্লুড। মানে এই ধরনের চাঁদাবাজি হয়েছে। শুধু যে রাজনীতিবিদরা চাঁদাবাজি না, সরকারি কর্মচারীরাও এই চাঁদাবাজি করেছেন। হ্যাঁ, চাঁদাবাজি তো হয়েছে, এটা আপনি স্বীকার করেন নাই করেন, হয়েছে। না হলে ভালো ভালো আপনার পরীক্ষিত আওয়ামী লীগ নেতা, তাকে বাদ দিয়ে দেখবেন কোন জেলায় প্রেসিডেন্ট হলো একজন যে কেউ চিনে না, কোনো এক জেলায় একজন এমপি, মহিলা এমপি নির্বাচিত হলো, তাকে আমরা কেউ চিনি না। এই যে একটা খবর আপনাকে দেখাই, এই খবরটি খুব দেখতে পেলাম, এই যে নজরুল ইসলামকে নিয়ে খবরটি বেরিয়েছে, আমি জানি না আপনি দেখতে পাচ্ছেন কিনা। আমি দেখে খুব দুঃখ পেলাম, কারণ নজরুল সাহেব তো ভালো লিখতেন, আমার এই জন্য খুব, আমি বিশ্বাস আই ডোন্ট বাই অল দোজ, কিছুটা ওনাকে হয়তো ঘাইল করে ওনার বিরুদ্ধে কেউ লেগেছে, কারণ হি ওয়াজ এ গুড রাইটার, স্পিচ রাইটার ছিলেন, ভালো লিখতেন। এবং আপনার আত্মীয় যদি অনেক, আমেরিকাতে ক্লিন্টন সাহেব যখন প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হন, উনার যিনি আপনার কি ছিলেন, ওয়ান অফ দি কি বলে অ্যাডভাইজার্স, তার বউ ছিল উল্টা দলের অ্যাডভাইজার, স্বামী এক দলে। তা আমি ওকে বলে, একসময় আমার ছাত্র ছিল। হ্যাঁ, তা আমি ওরে বললাম যে তোমরা দুইজন, তুমি আর তোমার বউ দুজন দুই দলের এই বড় বড় পজিশনে, বলে যে আমরা উই নেভার টক অ্যাবাউট পলিটিক্স অ্যাট হোম, আমরা আমাদের পলিটিক্স বাইরে। তো পরিবারের মধ্যে এমন হইতে পারে, এবং এই জন্য আমি আই এম নট ভেরি যে ওনার ছেলে কি জানি হয়েছে, আমি এগুলো নিয়ে আমি খুব ব্যতিব্যস্ত না। ইট ইজ পসিবল এই একই পরিবারে, শুনেন রাজনীতিটা কি, ভিন্ন মত ও পথের, আপনি একভাবে চিন্তা করেন আর একজন আরেকভাবে চিন্তা করে, তাই বলে দুই দল হয়। এক পরিবারে দুইজন দুই ধরনের চিন্তা করতে পারে, দুই দল হতে পারে। আপনার মনে আছে 1971 সালে কতগুলো মুসলিম লীগ ফ্যামিলি যারা সারা জীবন মুসলিম লীগ করতো, তারা কিন্তু 71 সালে তার ছেলে মেয়েগুলো আপনার একেবারে মুক্তিযোদ্ধা হয়ে যায়, কারণ সময়ের তাগিদে পরিবর্তন হয়। হ্যাঁ, জি, সেই সংখ্যা মনে হয় সম্ভবত খুব কম। না তো হয়, সময়ের তাগিদে পরিবর্তন হয় এবং হয়েছে এগুলোর বুড়ি সেই জন্য ওইসব
প্রচারণা যেগুলো হচ্ছে হয়তো কোনো লোক ওর বিরুদ্ধে লেগেছে। আমাদের তো ওগুলো ষড়যন্ত্র একটু বেশি আমাদের দেশে। আমরা তো একটু আই শুড সে আমরা এই মানুষকে ডাউন করতে পারলে খুব খুশি হয় আমাদের দেশ সমাজে। এবং এবং হিতাহিত জ্ঞানহীন ভাবে তারা মন্তব্য করে, অনেক বানোয়াট কাহিনী ঠাহিনী তুলে ধরে, এবং যারা তুলে তারা জেনে শুনে অনেকে বানোয়াট জিনিস দেয়, তবুও ভাবে যে আমি কিছু পয়েন্ট স্কোর করলাম। সেই ডক্টর মোমেন, আপনাকে